গাছের ডালে বসে থাকা এই টিয়া পাখিটির নাম হচ্ছে লিলি। বনের জঙ্গলে থাকা পশু পাখিরা সবাই তাকে ভালোবেসে লিলি বলে ডাকতো। জানিস, আজ আমি মনীষকে ডানা মেলে আনন্দের সাথে অনেক দূর দূর থেকে ঘুরে আসলাম। পাহাড়, ঝর্ণা এবং নানা প্রজাতির গাছপালা আরও অনেক কিছু দেখলাম। আর এসব দেখে আমার খুব ভালো লেগেছে। তাছাড়া পাশের পথে বুড়ি মায়ের পেয়ারা গাছ থেকে কিছু পাকা পাকা পেয়ারা খেয়ে আসলাম। কি মজা! লিলি এইসব কথা জঙ্গলে থাকা খরগোশের সঙ্গে বলছিল। আর লিলির এইসব কথা শুনে খরগোশের মন কি ভেঙে যায়, কারণ সে বেশি দূরে যেতে পারতো না, আর ভালো সেই রকম খেতে পারতো না। শুধুমাত্র বনের জঙ্গলের ঘাস পাতা খেয়ে দিন কাটাতো। হ্যাঁ, সত্যি তুমি দূর দূর জায়গা থেকে তা কত তাড়াতাড়ি পৌঁছে যেতে পারো, গাছের পাতা ফল খেয়ে আসতে পারো। কেউ তো আমাকে দেখো, কিছুই হচ্ছে না। কতদিন থেকে একই ধরনের ঘাস পাতা খেয়ে যাচ্ছি। একই খাবার বারবার খেতে আর ভালো লাগে না। কেন রে, তুই বুড়ি মায়ের বাগানে যাসনি? সেখানে তো দেখলাম খুব সুন্দর সুন্দর গাজর গাছ হয়েছে। না না, যাইনি। তাছাড়া বুড়ি মায়ের কথা শুনলে আমার কেমন যেন ভয় ভয় লাগে। কখন আমাকে পিছু পিছু ছুটে আসবে তাড়া করতে। ওরে না বাবা না, এর থেকে আমার ঘাস পাতাই ঠিক আছে। না রে পাগল, কিছুই হবে না। তুই এত ভয় কেন পাচ্ছিস? তাছাড়া আমি তো আছি। আমি থাকতে তোর কোনো অসুবিধা হবে না। একদিন সুযোগ মতো তোকে আমি নিয়ে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে লিলি, আমি তোমার সাথে যাব। ঠিক সেই সময় কালো বনের চেহারার একটি শিশুকে মুখে নিয়ে শেয়াল ছুটতে ছুটতে তাদের কাছে এসে পৌঁছায়। তবে এই জঙ্গলের পশু পাখিরা শেয়ালকে ভালোবেসে আদর করে রকি বলে ডাকত। রকি সে সময় খুব ঘাবড়েছিল। তাকে দেখে মনে হচ্ছে কেউ হয়তো তাকে তাড়া করছে। রকি চড়ে চড়ে শ্বাস নিতে থাকে। আর এরা খুব আশ্চর্যজনক অবস্থা দেখে লি জিজ্ঞাসা করছে, কি হয়েছে রকি? তোমাকে এত অদ্ভুত দেখাচ্ছ কেন? আর এই শিশুটি বা এলো কোথা থেকে? কিন্তু রকি লিলির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে খানিকের জন্য চুপ করে থাকে, এবং কিছুক্ষণ চুপ করে থাকার পর রকি তার মুখ থেকে শিশুটিকে নিচে নামিয়ে রাখে। এরপর করুণ সুরে বলতে থাকে, জানি না এই শিশুটিকে, আর এ কোথা থেকে এলো। অনেক দিন থেকে আমার মাংস খাবার খুব ইচ্ছে হলো, তাই বেরিয়ে পড়েছিলাম শিকারের উদ্দেশ্যে। কিন্তু সেখানে গিয়ে এই শিশুটিকে দেখতে পাই, আর অন্য কোনো বন্য পশুরা যাতে হামলা করতে না করে সে কথা ভেবে আমি বাচ্চাটিকে নিয়ে চলে আসি। রকির এই রূপ কথা শুনে তারা দুজনেই খুব অবাক হয়ে যায়, এবং খরগোশটি মনে মনে ভাবতে থাকে যে রকি হয়তো এবার শিশুটিকে তাড়াহার বানাবে। কিন্তু সে ভয়ে কিছু না বলে গুটিসুটি হয়ে চুপ করে থাকে। তবে এখন কি করবে? তুমি জঙ্গলের চারিপাশ ভালো করে খুঁজে দেখোনি? জঙ্গলের চারিপাশে খুব ভালো করে দেখেছি, কিন্তু কেউ ছিল না। আমার মনে হয় এই শিশুটি কালো বাবার কারণে কি হয়তো কেউ তাকে ইচ্ছে করে ফেলে দিয়ে গিয়েছে। এইসব তুই কী বলছিস রিলি? কালো বলে কি তারা মানুষ না? ঠিক সেই মুহূর্তে বাচ্চাটি জোরে জোরে কাঁদতে শুরু করে। এই দেখে তাদের সবাই খুব কষ্ট লাগে এবং শিশুটির প্রতি মায়া পড়ে যায়। লিলি শিশুটির সামনে এসে দাঁড়ায়। মনে হচ্ছে শিশুটির খিদে পেয়েছে, তাই এমন করে কান্না করছে। তারা কি করবে ঠিক করে বুঝতে পারল না। এদিকে শিশুটি খিদের জ্বালায় কান্না করতে থাকে। ঠিক তখনই সেখানে এক সাধু বাবা এসে হাজির হন। সাধু বাবা এই জঙ্গলে ধ্যান করতেন। এখানকার পশু পাখির ভাষা সাধু বাবা সবই বুঝতে পারেন। কি হয়েছে তোমাদের? আর এত চিন্তিত দেখাচ্ছ কেন? এরপর সাধু বাবা অবাক হয়ে বলে, শিশু,
এই বনের মাঝে শিশু এলো কি করে? রকি তখন সব ঘটনা বিস্তারে সাধু বাবাকে বলতে থাকে। সে কীভাবে জঙ্গল থেকে পাইল। আর এইসব কথা শোনার পর সাধু বাবা একটু হালকা হেসে রকিকে বলে ওঠে, তুমি চাইলে এই শিশুটিকে নিজের আহার করতে পারতে, কিন্তু তা করনি। বরং শিশুকে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছো। বন্য পশু হওয়া সত্ত্বেও তোমার ভেতরে যে উদারতা রয়েছে তা দেখে আমি খুব খুশি হয়েছি। সাধু বাবা শিশুটিকে খুব ভালো করে দেখে। শিশুটির চোখ দুটো ছিল মায়াবী হরিণের মতো, মাথার চুলগুলো ছিল ঠিক যেন সমুদ্রের ঢেউয়ের মতো, কপালে এক পাশে রয়েছে জন্মের দাগ। শিশুটির চেহারা কালো বর্ণের হলেও তার মুখে এক উজ্জ্বল জ্যোতির আভাস যেন ঝলমল করছিল। এরপর সাধু বাবা দু চোখ বন্ধ করে এবং দিব্যদৃষ্টিতে যা দেখে সেই দৃশ্য সাধু বাবাকে খুব বিচলিত করে তুলছিল। সে ঘটনা খুবই রহস্যময় এবং আশ্চর্যজনক ছিল। কি হয়েছে সাধু বাবা? আপনি কিছু বলছেন না কেন? কিছু বলুন, আমরা যে আপনার বাণীর জন্য অপেক্ষা করে আছি। হ্যাঁ হ্যাঁ বলছি, এই যা করে ভালোর জন্যই করে। এই শিশুর ভবিষ্যতে তোমাদের জন্য খুবই মঙ্গল এবং কল্যাণকর হবে। তাই আজ থেকে এই শিশুটি তোমার কাছে রেখে দাও। কিন্তু সাধু বাবা, আমরা কি এই শিশুটি দেখাশোনা করতে পারবো? অবশ্যই পারবে। আজ থেকে এই বনের যত বন্য পশু পাখি আছে সবাই মিলে এই শিশুটির খেয়াল রাখবে। সব ভালো হবে আর তোমাদের বই সুরক্ষিত থাকবে। এইটুকু কথা বললে সাধু বাবা সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর থেকে রকি, লিলি এবং তারা সবাই শিশুটিকে খুব ভালোবাসতো আর এক বন্ধুর মতো যত্ন নেয়। আর তারা সবাই আদর করে শিশুটির একটি নতুন নাম দেয়, যার নাম শ্রাবণী। এভাবে দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। শিশুটি সেই শিশুটি এখন সাবালিকা হয়ে গেছে। লিলি, তুই কি শ্রাবণীকে কোথাও দেখেছিস? আমি অনেকক্ষণ থেকে শ্রাবণীকে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। না না, আমি দেখিনি। তবে অনেকক্ষণ আগে খরগোশের জলে ভাস আনতে গিয়েছিলাম। তাই কখন আছে তো খরগোশ হয়তো ভালো বলতে পারবে। এরপর রকি এবং লিলি দুজনেই শ্রাবণের খোঁজ নিতে খরগোশের কাছে যায়। কিন্তু খরগোশ ঠিক করে বলতে পারছিল না যে শ্রাবণী এখন কোথায় আছে, কারণ শ্রাবণী অনেকক্ষণ আগে খরগোশকে ঘাস দিয়ে কোথাও চলে গিয়েছিল। তারা নিজেদের মধ্যে কিছু কথা বলতে থাকে। সেই মুহূর্তে সেখানে শ্রাবণী এসে উপস্থিত হয়। তোমরা সবাই মিলে এখানে কি করছো? আমরা তোর জন্য অপেক্ষা করছি। হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে রাকি? তোমার জন্য খুব চিন্তিত ছিল। জঙ্গলের মাঝে এক বৃদ্ধ মহিলা এসেছিল কিছু জ্বালানি সংগ্রহ করতে, কিন্তু তিনি খুব অসুস্থ ছিল, তাই জ্বালানি নিয়ে কিছুতেই চলতে পারছিল না আর হাত পা প্রচণ্ড কাঁপছিল। এই দেখতে পেয়ে আমার খুব খারাপ লাগলো, তাই সেই জ্বালানিগুলো বৃদ্ধা মহিলার বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম। শ্রাবণী একটি আচমকা তীর ছুঁড়ার মতো আওয়াজ শুনতে পায়। তাড়াতাড়ি তোমরা এখান থেকে পালাও। কেন রে, কে হয়েছে? শ্রাবণী খুব ঘাবড়ে যাচ্ছিল, কারণ কেউ হয়তো এই বনের মধ্যে শিকারি করতে সে আসছে। এখন এত কিছু বলার সময় নেই, শুধু একটা কথাই বলি তোমাদের, তো যদি কিছু হয়ে যায় আমি সহ্য করতে পারবো না, কারণ এই দুনিয়াতে তোমরা ছাড়া আমার আপনজন বলতে কেউ নেই। এরপর রকি, লিলি এবং খরগোশ তারা সবাই একে একে সেখান থেকে চলে যায়। আর শ্রাবণী সেখানে দাঁড়িয়েছিল।
কি রে, আমার ভয়ে তোরা সবাই কোথায় পালিয়ে গেলি? যে এতই পালালো কেন? আমার হাতটাকে কিছুতেই বাঁচতে পারবি না। আজ তোদের আমি শিকার করে তারপর রাজ দরবারে ফিরব। এই ব্যক্তি হচ্ছে নন্দনপুর রাজ্যের মন্ত্রী। আপনি অকারণে কেন বনের পশু পাখিকে হত্যা করছেন? আমাদের নন্দনপুর রাজ্যের রাজকুমারী নন্দিনী শিকারের উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছে। যে করে হোক আমাকে একটি ভালো শিকার করতে হবে, তা না হলে আর রক্ষে থাকবে না। কিন্তু এই অন্যায় অপরাধ। আমি বেঁচে থাকতে এই জঙ্গলের পশু পাখির ক্ষতি হতে দেব না। আমার সামনে থেকে সরে যাও, অযথা ঝামেলা করো না। রাজকুমারী নন্দিনী জানতে পারলে এর ফল কিন্তু ভালো হবে না। কিন্তু শ্রাবণী কোনো কথাই শোনে না। তার মনের ভেতর তখন একটা কথাই চলছিল, এই বনের সকল পশু পাখি তার পরিবারের মতো। সে বারবার মন্ত্রীকে বাধা দেয়, আর মন্ত্রী সেখান থেকে রেগে রাজ দরবারে চলে আসে। এসব কি বলছেন মন্ত্রী? এক সাধারণ মেয়ে আপনার কাছে বাধা দিয়েছে? হ্যাঁ রাজকুমারী, আপনি আমার কথা একবারও বলেননি? হ্যাঁ বলেছিলাম রাজকুমারী, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। কি এত বড় আসপর্দা যে আমার সাথে দ্বন্দ্ব করতে চায়? কালো বর্ণের চেহারা একটি মেয়ে, নাম তার শ্রাবণী। শুনেছি মেয়েটি নাকি সেই জঙ্গলেই থাকে। আপনাকে আর সেখানে যেতে হবে না, কারণ এরপর থেকে আমি শিকারের উদ্দেশ্যে বেরোবো। তারপরে সে দেখতে দেখতে এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাজকুমারী নন্দিনী সেই জঙ্গলে এসে পৌঁছায় এবং শ্রাবণীর সাথে দেখা হয়। মন্ত্রীর কথার সাথে এই মেয়েটির অনেক মেয়ে পাওয়া যায়, তাই রাজকুমারী নন্দিনী সোজাসুজি শ্রাবণীকে বলে, ও তুমি তবে সেই মেয়ে যে আমার কাজে বাধা দিয়েছিলে। আপনি কে? কোন কাজের জন্যই আপনি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আমি হলাম নন্দনপুর রাজ্যের একমাত্র রাজকুমারী। কয়েকদিন আগে এই জঙ্গলের রাজ্যের মন্ত্রী শিকারে এসেছিলেন, কিন্তু শুধুমাত্র তোমার জন্য সে খালি হাতে রাজ দরবারে ফিরে এসেছিলেন। এরপর শ্রাবণীর কাছে বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে। হ্যাঁ রাজকুমারী, আমি মন্ত্রীমশাইকে বাধা দিয়েছিলাম, কারণ এই অন্যায় পাপ ছিল। বিনা কারণে কোনো পশু পাখিকে হত্যা করা উচিত নয়। এই কথা শুনে রাজকুমারী নন্দিনী খুব রেগে যায়। রাজকুমারী নন্দিনী ছিল খুব অহংকারী এবং নিষ্ঠুর প্রকৃতিক। কি উচিত আর না উচিত সেটা তোমার কাছে জানতে আসিনি। এরপর রাজকুমারী নন্দিনী শ্রাবণীর গায়ের কালো রঙে অনেক উপহাস করে, যা শ্রাবণীকে খুব কষ্ট দেয়। কিন্তু সে চুপ করে শুনতে থাকে এবং বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা চলতে থাকে। ঠিক সেই সময় খরগোশ ঘাস খেতে খেতে তাদের সামনে এসে পড়ে। বাবা কি সুন্দর দেখতে! এই কথা বলা মাত্রই রাজকুমারী কোনো চিন্তা ভাবনা না করে জিদের বসে খরগোশকে নিশানা করে একটি তীর ছোটে, যার ফলে খরগোশটি মারা যায়। সব কিছু শ্রাবণীর সামনে ঘটে যায়, কিন্তু সে বুঝতে পারেনি যে রাজকুমারী এমনটি করবে। এই দৃশ্য শ্রাবণীর বুকের ভিতরটা নাড়িয়ে দিয়েছিল। সে খুব কষ্ট পেতে থাকে আর জোরে জোরে কাঁদতে শুরু করে। আর রাজকুমারী নন্দিনী মনে মনে ভাবতে থাকে সে হয়তো বড় একটা মহান কাজ করে ফেলেছে। আপনি কি করলেন রাজকুমারী নন্দিনী? আপনি কি করলেন? নিষ্পাপ পশুকে হত্যা করতে আপনার একটুকু খারাপ লাগেনি? শ্রাবতী খুব ভেঙে পড়ে, সেখানেই বসে পড়ে। আমার কাজে বাধা দিলে আর এমনটাই হবে। এই কথা বলে রাজকুমারী সেখান থেকে চলে যায়, আর শ্রাবণী সেখানেই পড়ে পড়ে কাঁদতে থাকে। এবং শ্রাবণী কান্নার আওয়াজ পেয়ে লিলি রকি ছুটতে ছুটতে শ্রাবণীর কাছে আসে এবং এসে দেখতে পায় যে খরগোশটি মারা গেছে। এই দৃশ্য দেখে তাদের খুব খারাপ লাগে। এসব কি করে ঘটলো? এরপর শ্রাবণী সব কিছু তাদেরকে খুলে বলে,
আর সেই সময় সেখানে সাধু বাবা এসে উপস্থিত হন। দেখুন সাধু বাবা, রাজকুমারী নন্দিনী কি অবস্থা করেছেন। আমরা পশু বলে কি আমাদের জীবনের দাম নেই? অবশ্যই ওই দাম আছে। রাজকুমারী নন্দিনী অহংকার এবং জিদের বশে এমন একটা ভুল কাজ করে ফেলেছে। দয়া করে সাধু বাবা কিছু একটা করুন, এই খরগোশের জীবন ফিরে। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, আমরা সবাই মিলে আপনার কাছে প্রার্থনা করছি, খরগোশ বন্ধুর প্রাণ যে করে হোক ফিরিয়ে দিন। এরপর সাধু বাবা নিজের মনকে শান্ত করে এবং দু চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করে। ধীরে ধীরে মন্ত্রের প্রভাব প্রকৃতির মধ্যে ছড়িয়ে পড়ে। আর সেই সময় এমন এক অনুভূতি হচ্ছিল, সে মনে হচ্ছে প্রকৃতির মধ্যে এক উজ্জ্বল আলো ঝলমল করছে। এরপর সাধু বাবা বনদেবীকে স্মরণ করে মন্ত্রপত জয় খরগোশের গায়ে ছিটিয়ে দেয়। এর ফলে খরগোশ আবার জীবিত হয়ে ওঠে। আর এ দেখে সবাই খুব খুশি হয়। খরগোশ ভালো হয়ে গেছে। আপনি কি অনেক ধন্যবাদ সাধু বাবা। হ্যাঁ সাধু বাবা, আপনি আমাদের অনেক উপকার করলেন, এ কথা আমাদের সারা জীবন মনে থাকবে। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। এরপর সাধু বাবা তাদের সবাইকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাজকুমারী নন্দিনী রাজমহলে ফিরে আসার পর থেকে তার কোনো কিছুই ভালো লাগছিল না। সে এক অস্বস্তিকরের মধ্যে ডুবে যায়। আর এই দেখে রাজা রাজকুমারীকে বলে, কি হয়েছে নন্দিনী, তোমাকে এত অস্থির দেখাচ্ছ কেন? জানি না বাবা আমার কি হয়েছে, তবে সেই বন থেকে ফিরে আসার পর থেকে আমার কোনো কিছুতেই ভালো লাগছে না। ঠিক মতো খেতে পাচ্ছি না, ঘুমাতে পারছি না, সব কিছুর মধ্যে কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে। এই ব্যাপার, আমি ভেবেছিলাম রাজ্যে কোনো সমস্যা এসেছে, তাই নিয়ে তুমি হয়তো চিন্তিত আছে। ও কোনো ব্যাপার না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোনো কিছুই ঠিক হয় না, বরং রাজকুমারী নন্দিনী ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। তার অবস্থা এতটাই খারাপ হয় যে রাজকুমারী বিছানা থেকে উঠতেই পারে না। একের পর এক বৌদ্ধ কবিরাজ সবাই দেখে গেছে, কিন্তু কেউই ঠিক করে ধরতেই পারছে না যে কী রোগ হয়েছে। রাজকুমারী নন্দিনী খুব ভেঙে পড়ে এবং কষ্ট পেতে থাকে। আর এইভাবেই চলে বেশ কিছুদিন। না না না, এইভাবে বসে থাকতে আর চলবে না। যেইভাবে হোক আমাকে কিছু একটা করতেই হবে। সমাজে উত্তরে বেশি ঘন জঙ্গলে এক অলৌকিক সাধু বাবা থাকে, তিনি অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। তবে তুমি বিলম্ব না করে সেখানেই যাও, দেখো যদি কোনো উপায় বের হয়। হ্যাঁ হ্যাঁ রানী, আমি এখনই যাচ্ছি। রাজকুমারের এই অবস্থা আর আমি আর দেখতে পাচ্ছি না। এই কথা বলে রাজা সেখান থেকে চলে যায়। আর রানী রাজকুমারীর পাশে বসে জোরে জোরে কাঁদতে থাকে আর বলে, জানি না কী পাপ করেছিলাম যে আমাকে এর জন্য এত কষ্ট দানা সহ্য করতে। হে ঈশ্বর, তুমি সব কিছু ঠিক করে দাও। এক সন্তানকে হারিয়ে ফেলেছি, আর এই সন্তানও যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো? রানীর মুখ উস্কে এ কথা বলে ফেলে। আর রাজকুমারী নন্দিনী এই কথা শুনতেই তার বুকের ভিতরটা কেঁপে ওঠে। মা মা, এই মাত্র যা বললে আমি কি ঠিক শুনলাম? না না, আমি কিছু বলিনি। আমার কাজ দেখে কিছু গোপন করো না মা, দয়া করে কিছু বলো। তোমার কি কোনো সন্তান ছিল? আমার কি কোনো ভাই বোন ছিল? কিন্তু রানী কোনো কিছুই বলতে চায় না। বলো মা, তোমার এই অসুস্থ মেয়ের মাথায় দিব্যি দিয়ে বলছি, আমাকে একবার বলে দাও। আমার খুব জানতে ইচ্ছে করছে কি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমার এক সন্তান ছিল, কিন্তু আমি তাকে হারিয়ে ফেলেছি। আর এই কথা শুনে রাজকুমারী খুব অবাক হয়ে যায় এবং তার শরীর শিরে ওঠে। এসব তুমি কী বলছো মা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আর আমার নিজ জঙ্গলে রেখে এসেছি নিজের সন্তানকে। কিন্তু এমনটা কেন করলে মা?
ঠিক সেই সময় সাধু বাবা রাজার সাথে আসেন। আর সাধু বাবা রাজকুমারী নন্দিনীকে ভালোভাবে দেখে বুঝতে পারেন যে তার কোনো রোগ হয়নি, বরং নিরীহ কোনো পশুর অভিশাপ লেগেছে। এরপর রাজকুমারী নন্দিনী খুব লজ্জিত হয়ে বলে, হ্যাঁ সাধু বাবা, আমি এক নিরীহ খরগোশকে হত্যা করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি যে সেদিন আমার এই কষ্ট করা উচিত হয়নি। সাধু বাবা সব বুঝতে পারেন। তিনি সেদিন যে খরগোশকে বাঁচিয়েছিলেন, রাজকুমারী সেই খরগোশের কথাই বলছে, কিন্তু সাধু বাবা গোপন রাখে। এই সমস্যার সমাধানের একটি উপায় আছে, সেটি হলো পশু পাখিদের ভালোবাসা এবং তাদের ভালো ব্যবহার করা। পরের দিন রাজকুমারী নন্দিনী অসুস্থ শরীর নিয়ে ঘোড়ার সাহায্যে জঙ্গলে এসে পৌঁছায়। দোয়াসকে রাজকুমারের সব কিছু অন্যরকম থাকে। সে একটু একটু করে সামনের দিকে এগোতে থাকে। আর কিছু দূর যেতেই রাজকুমারী দেখে একটি শিয়াল মাটিতে পড়ে রয়েছে এবং জলের জন্য ছটফট করছে। আর এই দেখে রাজকুমারী খুব খারাপ লাগে। ইস, শিয়ালটা হয়তো জলের জন্য এমন করছে, আমাকে এক্ষুনি জল দিয়ে আসতে হবে। এরপর রাজকুমারী রকিকে জল পান করায় এবং রকি উঠে দাঁড়ায়। আর সেই মুহূর্তে লিলি একটি গাছের ডালে এসে বসে। এই দেখে রাজকুমারী নন্দিনী খুব খুশি হয়। এইভাবে ধীরে ধীরে রাজকুমারীর মনে পশু পাখিদের জন্য ভালোবাসা তৈরি হয় এবং শ্রাবণী তার সামনে এসে পড়ে। তুমি সেদিন সে কি বলেছিলে শ্রাবণী, কিন্তু আমি অজ্ঞানতার বশে সেই নিরীহ খরগোশকে হত্যা করেছিলাম। এই কাজের জন্য আমি খুব লজ্জিত। তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি। এই কথা শুনে শ্রাবণী কিছু অবাক হয়ে যায়। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এই কথা শুনে আমার খুব ভালো লাগলো। তবে ক্ষমা চাইতে হলে আমার কাছে নন, বরং প্রকৃতির মাঝে থাকা পশু পাখিদের কাছে থান। রাজকুমারী নন্দিনী ক্ষমা চায় এবং পশু পাখিদের সঙ্গে ভালো ব্যবহার করে। ঠিক সেই সময় খরগোশ ছুটতে ছুটতে রাজকুমারীর সামনে এসে দাঁড়ায়। আর এই দৃশ্য দেখে রাজকুমারী খুব আশ্চর্য হয়ে বলে, এ আমি কি দেখছি, খরগোশ খরগোশ এলো কোথা থেকে? এই পর শ্রাবণী একটু হালকা হেসে সব ঘটনা বিস্তারে রাজকুমারীকে বলে। আর এই সব শুনে রাজকুমারী খুব খুশি হন এবং ধীরে ধীরে রাজকুমারী নন্দিনী আগের মতো সুস্থ হয়ে ওঠে। আর শরীরে যে অসুস্থ ছিল তা ধীরে ধীরে কমে যায় এবং শান্ত অনুভব করতে থাকে। ঠিক সেই সময় মন্ত্রী এসে বলে, মহারাজ আমাকে পাঠালো আপনাকে নিয়ে যাওয়ার জন্য। রাজকুমারী, হ্যাঁ হ্যাঁ চলুন মন্ত্রী, মা বাবা হয়তো আমার জন্য অনেক চিন্তা করছে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। রাজকুমারী নন্দিনী সুস্থ হবার কারণে রাজকুমারী খুশি হয়ে শ্রাবণীকে ধন্যবাদ জানাতে তার জঙ্গলের সেই ছোট্ট কুটিরে আসে এবং সেখানে এসে তারা জানতে পারে যে শ্রাবণী এখানে একাই থাকে। তার আর আপনজন বলতে শুধু এই বনের পশু পাখিরা। আমি খুব খুশি হয়েছি, আজ তোমার কারণে আমার মেয়ে নন্দিনী সুস্থ এবং স্বাভাবিক আছে। এর জন্য তোমার যত স্বর্ণ মুদ্রার দরকার হয় আমার রাজপ্রাসাদ থেকে এসে নিয়ে যেও। না না মহারাজ, আমার কোনো কিছুই লাগবে না, তাছাড়া আমি এভাবে খুব খুশিতে আছি। রানী শুধু অবাক হয়ে শ্রাবণের মুখের দিকে এক নজরে তাকিয়েছিল। রানীর মুখের কোনো শব্দ ছিল না, কারণ রানী সেই হারিয়ে যাওয়া মেয়ের সাথে শ্রাবণীর অনেক মেল খুঁজে পাচ্ছিল। সব কিছু যেন একে একে মিলে যাচ্ছে। সেই কালো বর্ণের চেহারা, মায়াবী হরিণের মতো চোখ, সবুজ ঢেউয়ের মতো চুল, আর কপালের একদিকে রয়েছে জন্মদাগ। আমাকে বললে আমি আপনার দরবারে পৌঁছে যেতাম। আপনি যে কষ্ট করে অযথা এত দূরে আসলেন। মনের ভিতর কষ্ট নিয়ে রানী বলে,
এসে বোধহয় ভালোই করেছি, তবে আমরা এখন আসি। শ্রাবণীকে দেখে আসার পর থেকে রাতে আর ঘুমাতে পারছিল না। বারে বারে শ্রাবণীর মুখটা ভেসে উঠছিল। শ্রাবণী কি তবে আমার? না না, আমি এসব কি ভাবছি? কারণ এ কখনো হতে পারে না। আমি যে নিজের চোখে দেখেছিলাম সে দৃশ্য, যা আজও মনে পড়লে শরীর কেঁপে ওঠে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে শ্রাবণীর সাথে আমার আর আগে নারীর টান রয়েছে। রানী ভোরের জন্য অপেক্ষা করে এবং ভোর হতে না হতেই সে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই যে জায়গা যেখানে শত্রুপক্ষরা আমাদের হামলা করেছিল। হে বনদেবী, দয়া করে আমাকে সাহায্য করুন। আমার বুকের ভিতর যে প্রশ্ন চলছে তার সমাধানের পথ দেখাও। ঠিক সেই মুহূর্তে উজ্জ্বল এক আলোর জ্যোতির মাধ্যমে সেখানে সাধু বাবা এসে উপস্থিত হন। বলো রানী, আপনার কি জানতে চান? প্রকৃতির দেবী আজ আপনার উত্তর দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। আজ থেকে অনেক বছর আগে এই জঙ্গলের মাঝপথে আমি এবং মহারাজ আমাদের সন্তানকে রথে করে রওনা দিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে অন্য রাজ্যের এক শত্রু দল আমাদের উপর হামলা চালায় এবং আমার সন্তানকে হত্যা করার চেষ্টা করে। তখন দিশাহারা হয়ে সেই শত্রুপক্ষের হাত থেকে আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি জঙ্গলের মধ্যে এক গুপ্ত স্থানে রেখে দিই। কিন্তু কিছুক্ষণ পর এসে দেখি সেই স্থানে আমার সন্তান নেই। আপনার অনুভূতি একদমই ঠিক, কারণ একজন মাই পারে তার সন্তানকে খুঁজে নিতে। আমি কিছু বুঝতে পারছি না, আপনি এসব কি বলছেন? কিছু কম পরে আপনার কাছে স্পষ্ট হয়ে উঠবে, তবে আমাকে সময় দিন। আর কিছুক্ষণের মধ্যেই আমি রাজদরবারে হাজির হব। এই কথা বলে সাধু বাবা সেখান থেকে অন্তর্ধান হয়ে যায়। রানী রাজদরবারে সাধু বাবার জন্য অপেক্ষা করতে থাকে। পাশে থাকে রাজকুমারী এবং রাজা। সাধু বাবা শ্রাবণীকে নিয়ে রাজদরবারে আসেন। রানী, সেদিন পূর্ণপশ্রী আপনার সন্তানকে আহার বানায়নি, বরং যত্ন সহকারে তারা খেয়াল রেখেছে এবং সময়ের সাথে সাথে সে প্রকৃতির মাঝে পেরে উঠেছে। অর্থাৎ আপনার সেই সন্তানই হলো শ্রাবণী। এই কথা শুনে সকলেই খুব অবাক হয়ে যায়। এসব আপনি কি বলছেন সাধু বাবা? হ্যাঁ রে মা, আমি যা বলছি সব সত্যি বলছি। এরপর সাধু বাবা শ্রাবণীকে তার শিশুকালের ঘটনা খুলে বলে। ঠিক সেই সময় সেখানে রকি এসে হাজির হয়। হ্যাঁ হ্যাঁ, আমি সেদিন এই পশুটাকে দেখেছিলাম। এরপর রকি সব কিছু বলে যে সেদিন কি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, বিশ্বের সন্দেহ শ্রাবণী, আমরা ভেবেছিলাম আমাদের সন্তানকে সেই পশু হত্যা করেছে। আমাদের যা ভুল ধারণা ছিল এমনটা কিছুই হয়নি। হ্যাঁ গো, মনের দিদি আমার প্রতি দোয়া করেছে, আমাদের কথা রেখেছে। এর মানে শ্রাবণী আমার দিদি। হ্যাঁ, শ্রাবণী তো দিদি। আমাকে ক্ষমা করো জেঠি, অজান্তে আমি তোমার মনে অনেক কষ্ট দিয়েছি। না না, আমি কিছু মনে করিনি বোন, কিন্তু আমি যে রাজবাড়িতে থাকতে পারবো না, কারণ এখানে থাকলে সেই বনের পশু পাখিদের ক্ষতি হতে পারে। না না, নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কারণ এরপর থেকে ওই বনে কেউ শিকার করতে যাবে না। আমাদের নিয়ে কোনো চিন্তা করিস না, আমরা সবাই ভালো থাকবো। আর তুই এখানে থাকলে আমাদেরও খুব ভালো লাগবে। তবে মাঝে মধ্যে আমাদের সঙ্গে একটু দেখা করতে যাস। অবশ্যই যাব। তাছাড়া আমার হৃদয়ের মাঝে তোমরা সব সময় থাকবে। আর তোমাদের খাবারের জন্য এদিক সেদিক ঘুরে বেড়াতে হবে না, কারণ এই রাস্তার পার থেকে প্রতিদিন সেই বনের নানান ফল এবং অনেক খাবার যাবে। তারা সকলেই খুব খুশি ছিলেন। রকি জঙ্গলে ফিরে আসে। এরপর রকি সব ঘটনা লিলি এবং খরগোশকে বলতে থাকে। শ্রাবণী তার নিজের পরিচয় খুঁজে পেরেছে এই জানতে পেরে তারা সকলে খুব খুশি হয় এবং আনন্দের সাথে একসাথে বনের মধ্যে থাকতে লাগেন।
বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, খেয়াল করো এবং কমেন্ট করো।